শিয়রে সীমান্ত সমস্যা, বাংলা সীমান্ত জুড়ে হু হু করে পরিবর্তন করা হচ্ছে জনবিন্যাস। অনুপ্রবেশের পাশাপাশি সক্রিয় বাংলাদেশের 10টি জঙ্গি সংগঠন, বাড়ছে খারিজি মাদ্রাসার সংখ্যাও। চিন্তিত দেশ, চিন্তিত প্রধানমন্ত্রীও। এই কারণেই কি মুখ্যমন্ত্রীর সিএএ এর বিরোধিতা? প্রধানমন্ত্রীর প্রশ্ন। অনুপ্রবেশের পাশাপাশি সক্রিয় বাংলাদেশের 10টি জঙ্গি সংগঠন, সীমান্তের সমস্যা ক্রমশ জোরালো হচ্ছে, বাড়ছে খারিজি মাদ্রাসার সংখ্যা। শিয়রে সীমান্ত সমস্যা, এই সীমান্ত দিয়ে বারংবার বহু নাশকতামূলক কার্যকলাপ, জঙ্গি কার্যকলাপ, দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগ, এবং সেখানে দাঁড়িয়ে খোদ দেশের প্রধানমন্ত্রী চিন্তিত। আর প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রীকে এই কারণেই, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতায়, সিএএ এর বিরোধিতায় সীমান্ত সমস্যা ক্রমশ জোরালো হচ্ছে। বাংলা সীমান্ত জুড়ে হু হু করে পরিবর্তন করা হচ্ছে জনবিন্যাস। অনুপ্রবেশের পাশাপাশি সক্রিয় বাংলাদেশের 10টি জঙ্গি সংগঠন, এই জঙ্গি অনুপ্রবেশ, জঙ্গিদের কার্যকলাপ, সীমান্তের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, তা নিয়ে যখন ক্রমশ প্রশ্ন জোরালো হচ্ছে, তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন দেখুন। पूरा देश चिंतित है। बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी बदली गई है। इन लोगों ने सीएए का इतना विरोध क्यों किया? सीएए को लेकर इतना झूठ क्यों बोला? इतना झूठ क्यों फैला रहे हैं? लेकिन बंगाल में इन्हें अवैध घुसपैठियों को बचाना है। जो हिंदू शरणार्थी है, जो मतवा समाज के लोग हैं, टीएमसी उन्हें यहां नहीं रहने देना चाहती। लेकिन आप चिंता मत करिए, 4 जून के बाद टीएमसी के इन सारे हथकंडों की हवा निकलने जा रही है। সীমান্ত সমস্যা ক্রমশ বাড়ছে বাংলা সীমান্তবর্তী এলাকায়। এই প্রশ্ন উঠছে যে জঙ্গি সংগঠনের বারবারন্ত, সীমান্ত জুড়ে পরিবর্তন করা হচ্ছে জনবিন্যাস, অনুপ্রবেশের ঘটনা লাগাতার চিন্তার মুখে ফেলছে নিরাপত্তা। এই প্রসঙ্গেই মোদীর যখন, প্রধানমন্ত্রীর যখন এই উদ্বেগ, তখন কোথায় দাঁড়িয়ে সমস্যা? কেন এই সীমান্ত সমস্যার মোকাবিলায় সহযোগিতার হাত নেই? কেন সিএএ এর বিরোধিতা এ রাজ্যের তরফ থেকে বারংবার এসছে, যেখানে সীমান্তে অনুপ্রবেশ ক্রমশ দুশ্চিন্তার ভাঁজ চওড়া করছে? চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, খবরে বিস্তারিত। পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে, কেন আজ এই ইস্যু আপনাদের সামনে নিয়ে আসছি, জানাবো বিস্তারিত। সরাসরি অপর স্টুডিও থেকে রয়েছেন সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, দেশের প্রধানমন্ত্রী যে উদ্বেগ প্রকাশ করেছেন বারংবার, জঙ্গি নাশকতা, জঙ্গি অনুপ্রবেশ এবং একই সঙ্গে এই সমাজবিরোধী কার্যকলাপের ক্ষেত্রে সীমান্তের নিরাপত্তা, সীমান্তের নানা ক্ষেত্রে নানা পরিস্থিতি বারংবার তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়ে এই সীমান্ত সমস্যার মূল আজ যে প্রেক্ষাপট, যেখান থেকে দাঁড়িয়ে অনুপ্রবেশ থেকে জঙ্গিদের সংগঠনের বারবারন্ত বৃদ্ধি, কোথায় দাঁড়িয়ে রয়েছে? অভিক, একটা বিষয় তোমাকে প্রথমেই বলবো যে আজ দেশের প্রধানমন্ত্রী যে আশঙ্কা প্রকাশ করেছেন, কারণ তুমি লাস্ট ল্যাপে বা লাস্ট ফেজে যে ভোটটা রয়েছে তাতে তুমি দেখবে যে বসিরহাট লোকসভা কেন্দ্র, দক্ষিণ 24 পরগনার এই নির্দিষ্টভাবে মথুরাপুর বা ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও সীমান্তের বিষয়টি চলেই আসে, নদী সংলগ্ন অংশগুলো চলে আসে। অপর দিকটাই বাংলাদেশ। এবং একটা কথা মনে করানোর চেষ্টা করবা ভিক, তুমি মনে করতে পারবে যে আজ থেকে প্রায় 14 বছর আগে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি একদম তার শাসনকালের শেষ অংশে বলেছিলেন যে সীমান্তের যে খারিজি মাদ্রাসাগুলো, সেগুলো একেবারে থ্রেট হয়ে উঠছে। এবং তিনি সেই সময়কার আইবি রিপোর্টের উপর দাঁড়িয়ে বলেছিলেন বলেই তথ্য বলছে। প্রায় 14 বছর পরে সেই একই শব্দ উচ্চারণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে বিষয়ের প্রেক্ষাপটটা কি একই জায়গায় আছে? একই সমস্যা কি ঘুরে ফিরে সেই চক্র, মানে অর্থাৎ বৃত্তাকারে সেটা একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং ক্রমশ বাড়ছে? এই প্রশ্নগুলো বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যখন তোমাকে ধরে নিতে হবে, যখন কোনো রাষ্ট্রনেতা
বা এই মাপের কোনো নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এরা যখন কোনো জনসভায় বক্তব্য রাখেন, এদের কাছে নির্দিষ্ট রিপোর্ট থাকে, এটাই ধরে নেওয়া যেতে পারে বা ধরে নেওয়া যায়। অর্থাৎ গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই সমস্ত তথ্যগুলো উঠে আসে। ফলে গোয়েন্দা রিপোর্টটা কি? গোয়েন্দা রিপোর্টটা ভীষণ আশঙ্কাজনক। তোমাকে বলে রাখবো যে গোয়েন্দা রিপোর্ট বলছে, তুমি জানো যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ এই যে সীমান্ত, এটা অসমের সঙ্গে যেমন আছে তেমনি পশ্চিমবঙ্গের সঙ্গেও আছে। অসমের সঙ্গে মাত্র 762 কিলোমিটার, কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে 2261 এই ধরনের, মানে প্রায় 2500-এর কাছাকাছি কিলোমিটার শেয়ার করেছে এই সীমান্তটা। এবং এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের তুমি যদি দেখে নাও পরিষ্কারভাবে, 24 পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুর, একেবারে কোচবিহার, জলপাইগুড়ি পর্যন্ত, উত্তরবঙ্গ পর্যন্ত এই সীমান্ত বিস্তৃত হয়েছে। এবং সমস্যাটা কোথায় হচ্ছে, 1971 সালে যখন ইস্ট পাকিস্তান ছিল, তখন পাকিস্তানের মোটোই ছিল যে ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনবিন্যাসে পরিবর্তন ঘটিয়ে দাও, এই ডেমোগ্রাফিক চেঞ্জ করিয়ে দাও। পরবর্তী সময় যখন পরিবর্তিত হলো সরকার, সেখানে আওয়ামী লীগ আসলো এবং সেখানে বাংলাদেশ গঠিত হলো। সেখান থেকে পরিবর্তিত হলো সেখানকার যে তথ্য গোয়েন্দা রিপোর্টে আসছে, যে তথ্যে প্রধানমন্ত্রী আশঙ্কিত হয়েছেন, সেই তথ্য হলো যে গোয়েন্দা রিপোর্ট বলছে যে বাংলাদেশের অন্তত 10টি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তার মধ্যে জাগ্রত জনতা বাংলাদেশ অর্থাৎ জেএমবি রয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম রয়েছে, একই সঙ্গে তোমার রয়েছে সেখানকার যে আইসিস খোরাসান পার্ট, যেটা রাজশাহীতে অ্যাক্টিভ রয়েছে। এরকম 10টি বাংলাদেশি জঙ্গি সংগঠন তারা লাগাতার চেষ্টা করছে যে নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গ বা এই যে সন্নিহিত যে জেলাগুলো আছে, নাম বললাম, সেখানকার জনবিন্যাসের পরিবর্তনের চেষ্টায় এই সংগঠনগুলো রয়েছে বলে গোয়েন্দা রিপোর্ট আসছে, সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি আরও আশঙ্কার ছবিটা কি, যে প্রচুর পরিমাণে ইনফিল্ট্রেশন হয়, তুমি জানো যে অনুপ্রবেশ ঘটছে। অনুপ্রবেশের একটা কারণ হয়তো সেখানকার বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রবলেম থাকতে পারে, বা মানুষ ভালো কাজের সন্ধানে এদেশে বেড়াটপকে ঢুকে পড়ছে, একটা তো প্রবলেম আছেই, সমস্যা তো রয়েছে। তার পাশাপাশি সীমান্ত জুড়ে যত খারিজি মাদ্রাসা গত 10 বছরে তৈরি হয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট থেকে আমরা জানতে পারছি, অর্থাৎ যে সমস্ত মাদ্রাসাগুলো রেজিস্টার্ড নয়, এই খারিজি মাদ্রাসাগুলোর মাধ্যমেই যাবতীয় ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো ওপার বাংলা অ্যাক্টিভ রয়েছে, নিষিদ্ধ সংগঠন বলে, তাদের গোপন অনুপ্রবেশ ঘটছে। সত্যি এখান থেকে একটা বিষয় সিএনএ দর্শকদের সামনে তুলে ধরবো, বাংলাদেশি জঙ্গিদের অনুপ্রবেশ ঘাঁটি হিসেবে শহর কলকাতা বা বিভিন্ন জেলাকে বেছে নেওয়া, বারংবার এই খবর সামনে এসেছে, বারংবার এর পরিপ্রেক্ষিতে উদ্বেগ বেড়েছে। সত্যি তুমি নিজে এক্সক্লুসিভ খবর সামনে এনেছিলে যে এই জঙ্গিদের অনুপ্রবেশ কিভাবে ঘটছে, তার প্রত্যক্ষদর্শী সেইখানকার মানুষের বক্তব্য। জঙ্গিদের অনুপ্রবেশের ক্ষেত্রে বিজেপি সরকার গঠন করার পর কতটা আরও আঁটোসাঁটো করা হয়েছে, পরিস্থিতির পরিবর্তন কতটা হয়েছে, যাবতীয় বিষয় সেই বক্তব্যে স্পষ্ট। সত্যি তোমার করা সেই রিপোর্ট দর্শকদের একবার দেখাই। হ্যাঁ, ওই বাংলাদেশ তো ওই সাইডে। আমি চাচা বলো তো, আমি জানি না। এখন ওইসবগুলো নেই। এখন এই বিএসএফ এসে গেছে, আজকে ধরো এই 10-12 বছর এরকমটা আর নেই। কখন হতো এটা? যখন বিএসএফের ক্যাম্প এই স্যান্টি ঘন ছিল না, পাতলা ছিল, তখন এটা হতো। কি হতো তখন ওই বাংলাদেশের লোক আসতো আর ব্ল্যাক চলতো, এই জন্য বাংলাদেশের লোক এসে অনেক কিছু হতো। ওই গরু চুরি করে নিয়ে যাবে, কারো মোটরসাইকেল চুরি করে নিয়ে যাবে, এরকম চুরিদারি করতো। আর আপনাদের আরও একটা ছবি দেখাই। একসময় সাংসদ ছিলেন তিনি, দেশের রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশ ইস্যুতে সংসদে সরব হয়েছিলেন, ছুড়ে মেরেছিলেন উদ্ধবকের উদ্দেশ্যে লক্ষ্য করে কাগজ। সেই ঘটনার পর আজ অনুপ্রবেশ রুখতে তার ভূমিকা নিয়ে প্রশ্ন, আজ সিএর বিরোধিতায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন। কি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকাকালীন, দেখুন। जब इस स्वरूप इलाज जब इस स्वरूप इलाज
অনুপ্রবেশ ইস্যুতে যখন বাড়ছে উদ্বেগ, তখন সিএন আপনাদের সামনে খবরের ভেতরের খবর নিয়ে আসবে। আর এই ভেতরের খবর আরো বিস্তারিত জানাবো। চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অপর স্টুডিও থেকে। অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশি জঙ্গি সংগঠনের বারবারন্ত অনুপ্রবেশের ক্রমশ জোরালো হওয়া দুশ্চিন্তা, তা নিয়ে কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি, খুব দ্রুত ফিরবে একটা বিরতির পর। চিফ রিপোর্টারের সঙ্গে রয়েছেন, সঙ্গে থাকুন আপনারাও। যে খবরের দিকে আমরা নজর রাখছি, শিয়রে সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ থেকে শুরু করে জঙ্গি সংগঠনের বারবারন্ত, এবং সেখানে বাংলাদেশে 10টি জঙ্গি সংগঠন, তাদের ক্রমশ প্রভাব বাড়ছে খারিজি মাদ্রাসার সংখ্যা, সব মিলিয়ে চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় অপর স্টুডিও থেকে রয়েছেন। এবং দেশের প্রধানমন্ত্রী আজ চিন্তিত, তার বক্তব্যে স্পষ্ট। একই সঙ্গে সিএএ এর বিরোধিতায় কেন এ রাজ্য সরকার, এ প্রশ্ন জোরালো হচ্ছে। সেখান থেকে চলে যাব সতীশ মুখোপাধ্যায়ের কাছে। সত্যজিৎ, দারিদ্রতার কারণে, অন্যান্য নানা কারণে যখন বাংলাদেশিরা এই রাজ্যে প্রবেশ করছে, দেশে প্রবেশ করছে, তখন খারিজি মাদ্রাসা সংগঠনগুলি তাদের প্রশিক্ষণ, তাদের এই জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাস, নানা রকম পরিস্থিতি, অনুপ্রবেশের নানা কারণ থাকে, কিন্তু আখেরে এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর যখন নাশকতামূলক কার্যকলাপের প্রবণতা বাড়ে, তখন এর প্রেক্ষাপট কী? দেখো, প্রেক্ষাপট তুমি তো পরিষ্কার করে দর্শকদের আমরা জানাচ্ছি যে পার্শ্ববর্তী দেশ, সেখানকার অর্থনৈতিক পরিস্থিতি বা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ অনেক সময় রুটি রুজির সন্ধানে একটু বড় দেশে ছুটে আসতে বাধ্য হন। এটা তুমি যদি আমেরিকা এবং কলম্বিয়ার হিস্ট্রি দেখো বা ইতিহাস দেখো, সেখানেও বা মেক্সিকো বা আমেরিকার যে বিষয়টা দেখো, সেখানে একই ছবি আসবে। কিন্তু ভারত বা বাংলাদেশ বা এই যে সীমান্তবর্তী যে জেলাগুলো বা বাংলার যে সীমান্তের অবস্থাটা অনেকটাই অন্যরকম। তোমাকে তাহলে নির্দিষ্টভাবে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছিলেন যে সীমান্তের যে নথিভুক্ত নয় এমন যে মাদ্রাসা, যারা সরকারিভাবে নথিভুক্ত নয়, হট করে গজিয়ে উঠেছে, এই সমস্ত মাদ্রাসাগুলোর যে অ্যাক্টিভিটিস বা ক্রিয়াকলাপ সঠিক নয়। তাহলে প্রশ্ন উঠবে যে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বেঠিক কথা বলেছেন, এরকম তো কোনো জায়গা হতে পারে না। কারণ এই ধরনের যখন কোনো সরকারি ভাষ্য আসে, নিশ্চয়ই বা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হাতে রিপোর্ট থাকবে। তাহলে তার কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল বলে আমরা ধরে নিচ্ছি। পরবর্তী সময় বিভিন্ন সময় আমরা দেখেছি যে সীমান্তবর্তী আমরা খাগড়াগড় ব্লাস্ট দেখেছি, আমরা খাগড়াগড়ের বিস্ফোরণ দেখেছি, এবং একে একে তানিয়া পারভিন দেখেছি বসিরহাট মহকুমাতে লস্করি তৈবার একেবারে সরাসরি যোগে তাকে প্রথমে রাজ্য এসটিএফ, পরে তাকে এনআইএ গ্রেপ্তার করেছিল। এবং অসংখ্য ঘটনা বললে শেষ হবে না, একটা পাতা জুড়ে বলতে হবে। এরকম ঘটনা বাংলার সীমান্ত জুড়ে প্রায় প্রত্যেক দিনই ঘটছে, কোনোটা খবরে আসে, কোনোটা খবরে আসে না। নির্দিষ্টভাবে গোয়েন্দা সূত্র বলছে যে আনসারুল তাহিদ এবং লস্করি ইসলাম, এই দুটি সংগঠন আনসারুল তাহিদ এবং লস্করি ইসলাম, এরা বাংলাদেশি জেএমবি যে সংগঠন, তাদের সঙ্গে যোগাযোগ রেখে মালদহ মুর্শিদাবাদ পার্টে কাজ করছে। তুমি জানো যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই কিছুদিন আগে এনআইএর সার্চ অ্যান্ড সিজার হয়েছে। তারা এখন গোপনভাবে অন্য নামে অন্যভাবে এই জনগোষ্ঠীর বিভিন্ন অংশে বিষে তারা কাজ করার চেষ্টা করছে। খারিজি মাদ্রাসাগুলো কেন, যেগুলো নথিভুক্ত নয়, এখানে যেমন গরিব মানুষ অনুপ্রবেশের মাধ্যমে এদেশে প্রবেশ করছে, তারা এদেশের সীমান্তের বিভিন্ন নদীর চরে বা বিভিন্ন জায়গায় মানে অরক্ষিত অংশে থেকে যাওয়ার চেষ্টা করছেন, জনসংখ্যা বাড়ছে এভাবে। একই সঙ্গে এই ধরনের যে নিষিদ্ধ সংগঠন, তারা বিভিন্ন মাদ্রাসায় মগজ ধোলাইয়ের কাজটা করছে। তাদের বিভিন্ন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হচ্ছে, সোশ্যাল সাইটগুলোকে ব্যবহার করা হচ্ছে, স্থানীয় যুবকদের মাধ্যমে এই নাশকতার যে ব্লুপ্রিন্ট, এই সমস্ত যে নথিভুক্তহীন মাদ্রাসাগুলোতে এই ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে, এবং সেটা ধীরে ধীরে সীমান্ত থেকে শহর অবধি ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে আসছে। শুধু এক্ষেত্রে এই মোকাবিলায় পরিস্থিতির যখন বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থার তরফ থেকে বিভিন্ন মারফত এই রিপোর্ট সামনে আসছে, তখন এই পরিস্থিতি মোকাবিলার জন্য পদক্ষেপ কি এখনো পর্যন্ত সম্ভব হয়েছে এবং কি পরিকল্পনা করার আশু প্রয়োজন? দেখো, নির্দিষ্টভাবে তুমি জানবে যে বিভিন্ন সীমান্তে দেশের বিভিন্ন যে এজেন্সিগুলো আছে, গোয়েন্দা সংস্থাগুলো, তারা ভীষণ অ্যাক্টিভ। যদি তাই না হতো তাহলে প্রত্যেক দিন একটা করে খাগড়াগড় ব্লাস্টের হয়তো সম্মুখীন হতে হতো বলে বিভিন্ন বা অধিকাংশ মানুষই মনে করেন। ফলে সেই টাইট সিকিউরিটির ব্যাপারটা তো রয়েছে সীমান্ত জুড়ে। একই সঙ্গে রাজ্যের তরফে এসটিএফ বা অন্যান্য অংশ তারা সক্রিয় রয়েছে। তবে মূল সমস্যার জায়গা যেটা, যে এই যে উভয় 24 পরগনা যেখানে ভোট রয়েছে, এই লাস্ট ফেজে মালদহ মুর্শিদাবাদ, এখানে খুব ধীর লয়ে, এখানে ভয় দেখিয়ে হোক, বিভিন্নভাবে অনুপ্রবেশ ঘটিয়ে গোটা জনবিন্যাস একেবারে সত্যজিৎ, তুমি সঙ্গে থাকো। ঠিক একইভাবে যেমন শেষ দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন, শেষ দফায় ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগরের নির্বাচন, এবং এই অনুপ্রবেশ নিয়ে দেশের প্রধানমন্ত্রী খোদ তিনি চিন্তিত। কি বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন আরো একবার।
पूरा देश चिंतित है। बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी बदली गई है। इन लोगों ने सीएए का इतना विरोध क्यों किया? सीएए को लेकर इतना झूठ क्यों बोला? इतना झूठ क्यों फैला रहे हैं? लेकिन बंगाल में इन्हें अवैध घुसपैठियों को बचाना है। जो हिंदू शरणार्थी है, जो मतुआ समाज के लोग हैं, टीएमसी उन्हें यहां नहीं रहने देना चाहती। लेकिन आप चिंता मत करिए, 4 जून के बाद टीएमसी के इन सारे हथकंडों की हवा निकलने जा रही है। সত্যি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতকালই তুমি সিএনএ দর্শকদের সামনে একটা বিষয় তুলে ধরেছিলে যে এই জিরো টলারেন্স দুর্নীতি ইস্যুতে 4 জুনের পর আরও কড়া পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইডির। আজ প্রধানমন্ত্রীর বক্তব্যে এটাও স্পষ্ট, 4 জুনের পরেই অনুপ্রবেশ ইস্যুতে জঙ্গি কার্যকলাপ এদেশে এ বাংলায় বারবারন্তের মোকাবিলার নিরিখে আরও কড়া পদক্ষেপে নেওয়ার ইঙ্গিত খোদ প্রধানমন্ত্রীর বক্তব্যে। সত্যজিৎ, দেখো, একটা বিষয় তো খুব পরিষ্কার হতে চলেছে যে 4 জুনের পর যেমনটা প্রধানমন্ত্রী বলছেন যে অনেক কাজই আর রুটিন মাফিক হবে না, অর্থাৎ নির্দিষ্টভাবে যে রুটিন কাজে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি তার বাইরে গিয়ে হয়তো সেন্ট্রাল এজেন্সিগুলো অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই তাদের ভূমিকা পালন করবে এবং যে নির্দিষ্টভাবে সীমান্ত থেকে জনবিন্যাস পরিবর্তনের যে ব্লুপ্রিন্ট বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো ওপার বাংলার বিভিন্ন গোপন ডেরায় বসে তৈরি করছে সেগুলোকে একে একে পর্দাফাশ করে প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় ফোনে রয়েছেন। তোমার প্রশ্ন সরাসরি। সৌমিত্রবাবু, যে ছবিটা আসছে যে প্রধানমন্ত্রী তিনি শঙ্কিত বাংলার সীমান্তবর্তী জেলার জনবিন্যাস পরিবর্তন, সক্রিয় বাংলাদেশের অন্তত 10টি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, ছবিটা আসলে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সত্যজিৎ, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অভিক। তবে আমরা যে আলোচনায় ছিলাম নির্দিষ্টভাবে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এর ক্ষেত্রেও আমরা এর আগে দেখেছি যে তৎকালীন তৃণমূল কংগ্রেস নেত্রী সরব হয়েছিলেন, তিনি পার্লামেন্টের অর্থাৎ আইনসভার কক্ষে সরব হয়েছিলেন। আবার সাম্প্রতিক সময়ে যে ছবি দেখলাম তিনি ইন্ডি জোটকে তিনি শর্ত দিয়েছেন বা বিরোধী জোটকে শর্ত দিয়েছেন যে এই সিএএ রাখলে তিনি সেই জোটে যাবেন না। ফলে অনেকে বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই মতামত স্ববিরোধিতা একটা উদাহরণ মাত্র, যদিও সেটা রাজনৈতিক কারবারিদের বা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত বলে আমরা মনে করি। ফলে কিন্তু নির্দিষ্টভাবে আজকে যে ছবিটা উঠে আসছে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলছেন যে বাংলা জুড়ে জনবিন্যাসের চেষ্টা। গোয়েন্দা রিপোর্ট বলছে যে ওপার বাংলার গোপন ডেরায় বসে 10টি জঙ্গি সংগঠন তাদের কাউন্টার পার্টকে অন করেছে এপার বাংলায়, মূলত মুর্শিদাবাদ, মালদা এবং 2 24 পরগনায়, এবং সেখানে তারা কাজ শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জনবিন্যাস ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ করানো হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে। কিভাবে? একেবারে অর্থনৈতিকভাবে করা হচ্ছে, অর্থাৎ গরিব মানুষদের এখানে কাজে ফেরানো হচ্ছে, তাদেরকে রেখে দেওয়া হচ্ছে সীমান্তের অরক্ষিত অংশে, এবং তার পাশাপাশি কী করা হচ্ছে বিভিন্ন যে নথিভুক্ত হয়নি এমন মাদ্রাসায় চলছে মগজ ধোলাইয়ের কাজ, এবং সীমান্ত থেকে শহরে এই সমস্যাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রয়োজন যেটা রয়েছে আইনে পরিণত হয়েছে তার বিরোধিতা করছেন বেশ কিছু রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস অন্যতম। ফলে প্রধানমন্ত্রী সে বিষয়টাও উল্লেখ করেছেন। ফলে আসল ছবিটা ঠিক কতটা গভীর, কতটা বিপজ্জনক বা কতটা আশঙ্কা জাগাতে পারে তার বিভিন্ন মহল ইতিমধ্যেই চিন্তিত। তবে যে বিষয়টা উঠে আসছে অভিক, যে বাংলার বিভিন্ন যে জেলাগুলো আছে সীমান্তবর্তী প্রায় 2500 কিলোমিটার আমরা শেয়ার করছি বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার লাইন, এর অনেকটা অংশেই এখন অবধি ফেন্সিংয়ের আওতায় আসেনি জমি সংক্রান্ত সমস্যার জন্য, আমরা সবাই এটা জানি। ফলে সেই সমস্ত অংশ কি অবাধ অনুপ্রবেশের ক্ষেত্র হয়ে উঠেছে? এই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। সত্যজিৎ, এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ফোনে রয়েছেন। তোমার প্রশ্ন সরাসরি। জয়প্রকাশবাবু, যে বাংলা জুড়ে অবাধ অনুপ্রবেশের অভিযোগ, ডেমোগ্রাফিক চেঞ্জ আশঙ্কিত প্রধানমন্ত্রী দেশ, আপনি কতটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি প্রশ্নটা শুনতে পেয়েছেন?
হ্যাঁ, প্রশ্ন শুনতে পেয়েছি। আমি শুধু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, মুখ উঁচু করে থুতু ছুঁড়লে সেই থুতুটা মুখের উপরেই পড়ে, নিজের গায়েই পড়ে। উনি বলছেন ডেমোগ্রাফির বদল হয়েছে অনুপ্রবেশের জন্য। বর্ডারটা পাহারা দেওয়ার কথা কার? মোদী সাহেব কি ভুলে গেছেন? ইন্টারন্যাশনাল বর্ডারটা কে পাহারা দেয়? আমরা যতদূর জানি কেন্দ্রীয় সরকার, সেটা রাজ্য সরকারের অন্তর্গত নয় দায়িত্ব। তো তাহলে থুতুটা কার গায়ে পড়ছে? এই বর্ডার পাহারা কে দিতে পারছে না? আমরা তো জানি যে বর্ডারে যত স্মাগলিং হয়, যে অভিযোগ আছে, সমস্ত টাকা পয়সা গিয়ে পৌঁছয় দিল্লিতে, এবং বিজেপি সেই টাকা পয়সা কালেক্ট করে, সে কয়লাই হোক গরুই হোক, আর পরে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে। এক্ষেত্রে ইনফিল্ট্রেশন বলে যদি প্রধানমন্ত্রী বলেন ডেমোগ্রাফি বদলেছে, তাহলে প্রথমেই তো দায়িত্বটা নিতে হবে প্রধানমন্ত্রীকে স্বয়ং, কারণ তারই অন্তর্গত স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহের দপ্তর, তার দায়িত্বে। তাহলে অমিত শাহকে একবার বকুন না, নয়তো দরকার হলে কান মুড়ে দিন। জয়প্রকাশ বাবু, আরো একটি মারাত্মক অভিযোগ প্রধানমন্ত্রী করেছেন যে সিএ এর বিরোধিতার মাধ্যমে এ রাজ্য সরকার কার্যত জনবিন্যাসকেই হাই প্রায়োরিটিতে রেখেছে বা সেভাবেই দেখছে তারা। এটা কতটা ঠিক? আরে সিএ এর জন্য অ্যাপ্লিকেশন কেউ করছে না কেন? এখানে তো অনেক উদ্বাস্তু আছে, মতুয়া আছে, যারা 71 সালের পরে এসছে 2014 পর্যন্ত সিএ আইনে যা লেখা আছে। এবার 71-72 সালে যারা এসছেন, তারা অতদিন পরে, আজকে তো অনেকে মারাও গেছেন, তাদের ছেলে মেয়েরা আছে, আর তাদের প্রথমেই ঘোষণা করতে হবে আমরা ভারতের নাগরিক নই। কেন করতে যাবে? তাদের কাছে রেশন কার্ড আছে, ভোটার আইডি আছে, প্যান কার্ড আছে, আধার আছে, তারপরেও তারা বলবে আমরা এই দেশের নাগরিক নই, মোদী সাহেব আমাকে নাগরিকত্ব দিন। এই যে মামার বাড়ির আপনার। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জয়প্রকাশ মজুমদার, রাজ্যের সহসভাপতি তৃণমূল কংগ্রেস। অভিক পরিষ্কার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে সীমান্ত সুরক্ষার দায়িত্বে বিএসএফ, ফলে তাদেরকে এই নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জঙ্গি অনুপ্রবেশ ক্ষেত্রে অরক্ষিত সীমান্ত থাকছে এবং বিভিন্ন রকম যে ইকুয়েশন, লোকাল ইকুয়েশন কাজ করে, ফলে ল অ্যান্ড অর্ডার যেহেতু রাজ্যের হাতে, তাদেরকে অনেক সক্রিয় হওয়া উচিত ছিল বলে একেবারে। এবং আর খোদ দেশের প্রধানমন্ত্রী যখন এই উদ্বেগ প্রকাশ করেছেন আগামী দিনে নির্বাচনের ফল ঘোষণা 4 জুন, তারপর এই অনুপ্রবেশ রুখতে আরো কতটা কড়া পদক্ষেপ, নজর থাকবে সেদিকেও। ধন্যবাদ সত্যজিৎ মুখোপাধ্যায়কে।